রাজশাহীর দক্ষিণের ছোট গ্রাম চরনদী। নদীর ধার ঘেঁষে তৈরি হওয়া এই গ্রামটায় নদীর বাতাস আর কুয়াশার ভোর যেন মানুষের জীবনের সঙ্গে মিশে গেছে। এখানে জীবন সহজ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষদের মনে নানান ধরনের অদ্ভুত গল্প জমে থাকে। জিন, পরী, ছায়ামূর্তি, পাহারাদার, প্রেত এসব নিয়ে শত বছরের কিংবদন্তি গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ঠিক এই গ্রামেরই এক কোণে থাকে রাফি, কষ্টে দিন চালানো এক সাধারণ ছেলে। রাফির বয়স মাত্র 22। ছোটবেলায় বাবাকে হারিয়েছে নদীর ঘূর্ণাবর্তে। মা দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালান। নিজের স্বপ্ন বলতে রাফির তেমন কিছু নেই, শুধু ইচ্ছা ছিল ভালো কোনো কাজে ঢুকে পরিবারকে একটু সুখে রাখা। কিন্তু তার জীবনে যে অদ্ভুত এক রহস্য ঘুরপাক খাচ্ছে, সেটা সে কাউকে কখনো বলতে পারেনি। রাফি যতদিন মনে করতে পারে ততদিন ধরেই সে এক রহস্যময় নীল রঙের মেয়েকে স্বপ্নে দেখে আসছে। প্রথম দিকে সে ভাবতো এটা হয়তো কল্পনা, ছোটবেলার কেউ তাকে কোনো গল্প শুনিয়ে দিয়েছে, সেই থেকে মাথায় রয়ে গেছে এমনটা সে নিজেকে বোঝাতো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই স্বপ্নগুলো যেমন বেড়েছে তেমনি আরও বাস্তব হয়েছে। মেয়েটিকে সে কখনোই স্পর্শ করতে পারে না, কিন্তু তার কাছে থাকতে পারে। মেয়েটির চারপাশে নীল আলো ঝিলমিল করে, আবার কখনো মনে হয় হাওয়ার মতো ভেসে যাচ্ছে। তার চোখে এমন একটা দুঃখ যেন পৃথিবীর সমস্ত যন্ত্রণা লুকিয়ে আছে তাতে। রাফি প্রতিবারেই স্বপ্ন থেকে উঠে আসে ধকধক করা হৃদয় নিয়ে। মাঝে মাঝে রাফি ভাবত স্বপ্নগুলো কি সত্যি কল্পনা, নাকি কোনো ইঙ্গিত। কিন্তু বাস্তব জীবনের দরিদ্রতার পরিশ্রম সে কল্পনাকে ভুলিয়ে দিত। দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে রাফি শুধু ঘুমিয়ে পড়ত, কিন্তু ঘুমালে আসতো সেই নীলপরীর মুখ হাসি মাখা, কখনো আবার কান্না ভেজা চোখ। একদিন সন্ধ্যায় গ্রামের মোড়ের চায়ের দোকানে বসেছিল রাফি। সবাই নিজেদের মতো গল্প করছে। তখন গ্রামের বৃদ্ধা করিম কাকা বললেন, এই চরনদী গ্রামে আগে নাকি জিনপরি আসর বসত। পুরনো বটগাছের নিচে নাকি এক নীলপরি থাকতো, যে মাঝে মাঝে মানুষের সামনে আসতো, কিন্তু তার কপালে নাকি অভিশাপ ছিল। নীলপরির কথা শুনে রাফির বুক ধরফর করে উঠল। সে নিজের কাপে ধরা চা প্রায় ফেলে দিচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল। করিম কাকা বলতে থাকলেন, কেউ বলতো সে ভালো, কেউ বলতো সে বিপদ ডেকে আনে, তবে তার চোখ নাকি ঝিলমিল নীল রঙের ছিল, যেন নদীর তলায় লুকিয়ে থাকা আলো। রাফির গলা শুকিয়ে গেল। সে কিছু জিজ্ঞাসা করতে চাইলেও কথা বলতে পারল না। এতদিন পরে প্রথমবার বুঝতে পারল তার স্বপ্ন হয়তো গ্রামের সেই পুরনো কিংবদন্তির সঙ্গে মিলছে। সেদিন রাতে রাফি স্বপ্ন দেখল আগের চেয়েও ভয়ঙ্কর কিছু। সে দেখল নীল পোশাকের মেয়েটি তার দিকে হাত বাড়িয়ে সাহায্য চাইছে, আর পেছন থেকে একটা ভয়ঙ্কর ছায়া তাকে টেনে নিচ্ছে অন্ধকারে। মেয়েটির কণ্ঠ হাহাকার করে উঠল, রাফি, আমাকে বাঁচাও। চমকে উঠে বসে পড়ে রাফি। বুকের ভিতর যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। তার শ্বাস দ্রুত চলছিল। সে জানত না কেন, কিন্তু মনে হচ্ছিল স্বপ্নটা একটা সতর্ক বার্তা, যেন মেয়েটি বাস্তবেই তাকে ডাকছে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে রাফি সিদ্ধান্ত নিল আর নয়, তাকে সত্যটা জানতে হবে। স্বপ্ন, গল্প সব মিলিয়ে কিছু তো আছে। তাই পরের দিন কাজ সেরেই সে রওনা হবে গ্রামের পাশের জঙ্গলে, যেখানে মানুষ প্রায় যায় না। কারণ অনেকেই বলে বনের ভেতরে রাতে নাকি নীল আলোর ঝলক দেখা যায়। পরদিন বিকেলে রাফি হাতে দা নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মায়ের কাছে বলেছিল কাঠ কাটতে যাচ্ছে, কিন্তু সে জানতো আজ তার সামনে কিছু একটা ঘটতে চলেছে। তার হৃদয় ভয় আর উত্তেজনায় একসঙ্গে কাঁপছিল। বন যত গভীরে যেতে লাগলো, চারপাশ তত নিস্তব্ধ হয়ে উঠল। পাখিদের ডাকও যেন থেমে গেছে। হঠাৎ আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল নরম নীল আলো। রাফির হাঁটতে থেমে গেল। আলোটা ঠিক সামনে, কয়েক গজ দূরে, সঙ্গে হালকা কান্নার মতো শব্দ। গলা শুকিয়ে গেল তার। দা শক্ত করে ধরল, কিন্তু পা নিজের অজান্তেই সামনে এগোতে লাগলো। আর ঠিক তখনই রাফি প্রথমবার দেখল সে নীল আলোয় দাঁড়িয়ে আছে, ঠিক তার স্বপ্নের মেয়েটি। তার চোখে অবাক দৃষ্টি, যেন সে রাফিকে চেনে। মেয়েটি খুব ধীরে বলল, রাফি, তুমি অবশেষে এলে। এরপর পৃথিবী যেন থমকে গেল। বনের ভেতরটা যেন সেই মুহূর্তে সমীয়হীন হয়ে গেল। বাতাস দাঁড়িয়ে আছে,
গাছের পাতাও নড়ছে না। রাফি ভাবছিল হয়তো সে আবার স্বপ্ন দেখছে, কিন্তু না, মাটির ঠান্ডা পাতার গন্ধ, কান্নার হালকা শব্দ সবই বাস্তব। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিও তেমনই বাস্তব, স্বপ্নের মতো নয়, বরং আরও স্পষ্ট, আরও জীবন্ত। মেয়েটির চারপাশে নরম নীল আলো ঝিলমিল করছে, তার দীর্ঘ কালো চুল বাতাস ছাড়াই ধীরে ধীরে দুলছে, চোখ দুটো গভীর নীল, ঠিক নদীর রাতের পানির মতো। রাফির মনে হচ্ছিল সে স্থির হয়ে গেছে, হাঁটতেও পারছে না। মেয়েটি আবার বলল, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? রাফির গলা শুকিয়ে গেছে, সে কোনো রকম মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি কে? মেয়েটির চোখে যেন হালকা আনন্দ জ্বলে উঠল। সে এক পেয়ে এলো, আমি নীলা। তারপর তুমি আবার বলল, তুমি আমাকে বহু বছর ধরে দেখছো তোমার স্বপ্নে। এই কথা শুনে রাফি আরও স্তব্ধ হয়ে গেল। এতদিন যেটা সে ভাবত কল্পনা, সেটা কি সত্যি বাস্তব? সে কাপা গলায় বলল, আমার স্বপ্নে তুমি কিভাবে এলে? আর তুমি কাঁদছিলে কেন? নীলা গভীর শ্বাস নিল, চারপাশে তাকালো যেন কেউ শুনছে কিনা। তারপর ধীরে বলল, কারণ আমি এখানে বন্দি, মানুষের জগৎ আটকে আছে, আমার জগতে ফিরতে পারছি না। তো তোমার জগৎ? রাফি বিস্মিত। হ্যাঁ, নীলা বলল, আমি মানুষ নই, আমি পড়ি, আর আমার নির্বাসন হয়েছে। রাফির পা কাঁপতে লাগলো। সে সামলে দাঁড়িয়ে বলল, নির্বাসন কেন? নীলার চোখে গভীর ব্যথা নেমে এলো। আমার জগতে এক জিন রাজপুত্র আছে, আজরিন। সে আমাকে পছন্দ করত, কিন্তু আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করি। রাগে সে আমাকে অভিশাপ দিয়ে এই মানব জগতে ফেলে দেয়। সে অভিশাপ না ভাঙা পর্যন্ত আমি মুক্ত হতে পারবো না। রাফি অবিশ্বাসে বলল, তাহলে আমি স্বপ্নে তোমাকে কেন দেখি? নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, কারণ আমি তোমাকে ডেকেছি। তোমার হৃদয় অন্য সবার মতো নয়, তুমি আমাকে দেখতে পারো, শুনতে পারো। আমার জগৎ আর তোমার জগতের মাঝে যে পথটা খুলে আছে, তার চাবি তুমি। রাফি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজেকে একজন সাধারণ মানুষ ভাবত, তাকে দিয়ে এরকম কিছু কিভাবে সম্ভব? নীলা ধীরে ধীরে এগিয়ে এসে রাফির চোখের দিকে তাকালো। আমি জানি তোমার ভয় লাগছে, কিন্তু আমার সময় খুবই কম। প্রতি পূর্ণিমায় আমার শক্তি কমে যায়। একদিন যদি পুরো শক্তি হারিয়ে ফেলি, আমি মরে যাব। রাফির বুকটা কেঁপে উঠল। তোমাকে মারা যেতে দেব না, সে অজান্তে বলে ফেলল। বলেই দম নিল। কি বলল সে? সে কিভাবে একজন পরীকে রক্ষা করবে? নীলা হালকা হাসলো প্রথমবার। তাই তুমি আমার কাছে এসেছ? তুমি না এলে আজ রাতেই আমি দোয়ার মতো মিলিয়ে যেতাম। বনের ভেতর হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। পাখির অস্থির হয়ে ডাকতে লাগলো। চারপাশে পাতায় পাতায় এক অদ্ভুত শব্দ। নীলা ভয়ে রাফির হাত ধরল। চলো, আমাদের এখান থেকে বের হতে হবে। সে কাছে আসছে। কে? রাফি আতঙ্কিত। আজরিন, সে জানে আমি তোমার সঙ্গে কথা বলেছি। রাফি বলল, কিন্তু আমি তোমাকে কোথায় নিয়ে যাব? নীলা বলল, তোমার বাড়িতে। রাফি থমকে গেল। বাড়িতে? মা তো। তোমার মা আমাকে দেখতে পাবে না, শুধু তুমি পারো, নীলা বলল নরম স্বরে। এই কথা শুনে রাফি বুঝল মেয়েটির সত্যি পড়ি, নইলে এমন কথা সম্ভবই নয়। হঠাৎ দূর আকাশে বজ্রের মতো গর্জন হলো, সঙ্গে কালো ছায়া নড়ে উঠল বনের ভেতরে। নীলা রাফির হাত চেপে ধরল। চলো, দেরি করলে সে পৌঁছে যাবে। রাফি কোনো কিছু না ভেবেই দৌড়াতে শুরু করলো। নীলা তার পাশে ভেসে ভেসে চলছিল। পেছনে কালো ছায়া যেন তাদের অনুসরণ করছে। বাতাস শীতল হয়ে উঠছে, পাতায় পাতায় অদ্ভুত ঝড়ের মতো শব্দ। অবশেষে তারা বনের বাইরে এসে গ্রামের পথ ধরে দৌড়াতে দৌড়াতে রাফির বাড়িতে পৌঁছালো। দরজা খুলে রাফি দ্রুত ভেতরে ঢুকল। নীলা দরজার ভেতর দিয়ে স্রেফ বাতাসের মতো ভেসে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে রাফি হাঁপাতে হাঁপাতে বলল, এখন তুমি নিরাপদ তো? নীলা শান্তভাবে বলল, হয়তো, কিন্তু আজরিন থামবে না। তুমি আমাকে লুকিয়ে রাখতে হবে তোমাকে। রাফি গভীর নিঃশ্বাস নিল। তার সাধারণ জীবনে যে এত বড় ঝড় এসে যাবে সেটা সে কোনোদিন ভাবেনি, কিন্তু তার সামনে দাঁড়ানো মেয়েটিকে সে দেখে বুঝল এটা শুধু স্বপ্ন বা গল্প নয়, এটা সত্যি। বাইরে আবার গর্জে উঠল সেই কালো কণ্ঠ, নীলা, তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। রাফির শরীর কাঁপতে লাগলো। নীলা তার দিকে তাকিয়ে বলল, এই যুদ্ধে তুমি একা নও, আমরা একসঙ্গে লড়ব। রাত গভীর। রাফির ঘরের জানলা দিয়ে হালকা বাতাস ঢুকছে।
কিন্তু সেই বাতাসে অদ্ভুত ঠান্ডা, যেন কারো নিঃশ্বাস ভেসে আসছে দূরের অন্ধকার থেকে। রাফি দরজা বন্ধ করে দেয়। মা ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা নীলার চোখের উদ্বেগ স্পষ্ট। রাফি প্রথমবার ঠিকভাবে তাকালো তার দিকে, যেন স্বপ্ন থেকে বেরিয়ে বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে। তোমার অভিশাপটা ঠিক কেমন? রাফি জিজ্ঞাসা করল। নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর খুব ধীরে মেঝেতে বসে পড়ল। চারপাশে নীল আলো ক্ষীণ হয়ে আসছে। মনে হলো সে ক্লান্ত। আজরিন আমাকে ভালোবাসতে চাইতো, কিন্তু তার সেই ভালোবাসা ছিল অধিকার বোধের মতো। আমি রাজি না হওয়ায় সে রেগে যায়। সে অন্ধকার জাদুর জিন, তার ক্ষমতা অনেক। সে আমার ডানা ভেঙে দেয়, শক্তি কেটে দেয়, আর আমাকে এই মানব জগতে নিক্ষেপ করে দেয়। রাফির চোখ বড় হয়ে গেল। ডানা? তোমাদের কি সত্যি ডানা থাকে? নীলা মৃদু এসে বলল, হ্যাঁ থাকতো, এখন শুধু চিহ্ন আছে, শক্তি কমে গেছে, তে মানুষের মতো হাঁটতে হয়। আমার জাদু পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। রাফি বুঝতে পারল নীলার মধ্যে একটা গভীর যন্ত্রণা আছে। তার চোখে যেন অদ্ভুত শূন্যতা। তোমার স্বপ্নে আসা, সেটা কি তুমি করেছিলে? নীলা মাথা নেড়ে বলল, হ্যাঁ। তোমাদের জগৎ আর আমাদের জগতের মাঝে খুব পাতলা এক রাস্তায় তুমি দাঁড়িয়ে আছো। তুমি আমার ডাক শুনতে পারো। প্রথমবার যখন ডেকেছিলাম তখন তুমি ছোট, তোমার মন পরিষ্কার ছিল বলে তুমি আমাকে দেখতে পেরেছিলে। রাফি বিস্মিত। তার মনে হতে লাগলো এত বছর ধরে যে স্বপ্ন তাকে তাড়িয়ে বেরিয়েছে, সেটা কোনো কল্পনা ছিল না। কিন্তু তুমি আমাকে কেন ডেকেছিলে? আমি তো সাধারণ মানুষ। নীলা ধীরে ধীরে তার চোখ তুলল। কারণ অভিশাপ ভাঙতে একজন নিষ্পাপ হৃদয়ের মানুষ প্রয়োজন, যে ভয় না পেয়ে আমার দিকে হাত বাড়াবে, যে আমাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে না। রাফি চুপ। সে তো নিজের জীবনের দিকেই ঠিক মতো তাকাতে পারে না। এই মেয়েটিকে বাঁচানো তো দূরের কথা। আমি পারবো কিনা জানি না, রাফি বলল কাপা গলায়। পারবে? নীলা দৃঢ়ভাবে বলল, কারণ তুমি আমার কথা শুনেছ, আর কেউ পারত না। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে উঠল। দরজার ওপাশে ঝড়ের মতো শব্দ, বাইরে যেন কেউ ঘুরে বেড়াচ্ছে। রাফি ভয় পেয়ে ফিস ফিস করে বলল, সে কি আজরিন? নীলা দ্রুত উঠে দাঁড়ালো। হ্যাঁ, সে আমাকে খুঁজছে। রাত যত বাড়বে তার শক্তি তত প্রবল হবে। রাফির বুক ধকধক, কিন্তু সে দরজার সামনে দাঁড়িয়ে বলল, সে যদি এখানে আসে? সে সরাসরি ঢুকতে পারবে না। মানুষের ঘরে আসতে গেলে তাকে অনুমতি দিতে হয়। কিন্তু সে ভয় দেখাবে, চাপ দেবে, চেষ্টা করবে তোমাকে দুর্বল করে তুলতে। ঠিক তখনই দরজার ওপাশে গভীর শীতল একটি কণ্ঠ শোনা গেল, নীলা, তুমি লুকাতে পারবে না। তোমার নিষ্পাপ মানুষটাকে আমি দেখে নিয়েছি। সে দুর্বল, ভীতু, তাকে দিয়ে কিছুই হবে না। রাফির আর ঠান্ডা হয়ে গেল। তার মনে হলো বুকের ভেতর সব সাহস শুকিয়ে যাচ্ছে। কিন্তু নীলা তার হাত ধরে নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, শুনবে না। ভয় দেখানোই তার শক্তি। ছায়ার মতো কণ্ঠে আবার বলল, তুমি ফিরে এসো, না হলে এই মানুষটার জীবন আমি নরকে পরিণত করব। রাফি দাঁত চেপে বলল, এটা আমার বাড়ি, আমি কাউকে ভেতরে ঢুকতে দেব না। হঠাৎ নীলা রাফির সামনে দাঁড়িয়ে হাত তুলল। তার হাত থেকে নীল আলো বেরিয়ে এসে দরজাটির উপরে ছড়িয়ে পড়ল। যেন এক অদৃশ্য পর্দা তৈরি হলো দরজার উপরে। আজরিনের কণ্ঠ সঙ্গে সঙ্গে কেঁপে উঠল, তুমি তুমি শক্তি ফিরে পাচ্ছ নীলা? নীলা চোখ বন্ধ করে বলল, রাফি কাছে থাকলে আমি শক্তি পাই। সে যত চেষ্টাই করুক, সে দেয়াল ভাঙতে পারবে না। বাইরে গর্জন থেমে গেল। এক বীভৎস হাসি আরেকবার শোনা গেল। ঠিক আছে, আমি যাব, কিন্তু মনে রেখো, পূর্ণিমায় সে আমাকে থামাতে পারবে না। শীতল নিস্তব্ধতা থেমে এলো। রাফি গভীর শ্বাস নিল। নীলা ধীরে ধীরে বসে পড়ল, ক্লান্ত কিন্তু চোখের সামান্য তৃপ্তি। একটা রাত পার হলো, কিন্তু সামনে আরো বড় ঝড় আসছে। রাফি জিজ্ঞাসা করল, অভিশাপ ভাঙবে কিভাবে? নীলা তার চোখে তাকিয়ে বলল, মানুষের সাহস, পরীর অশ্রু আর পবিত্র দোয়ার শক্তি মিললে আজরিনকে পরাস্ত করা সম্ভব। কিন্তু এখনও দুটো জিনিস আমাদের নেই। রাফি বিস্ময় নিয়ে বলল, কোন দুটো? নীলা ধীরে বলল, তোমার হৃদয়ের নিশ্চিত সুরক্ষা আর একজন মানুষ যে আমাদের সাহায্য করবে। রাফি তখনও বুঝতে পারিনি যে এই দুইটা জিনিস খুঁজতে গিয়ে তাদের সামনে কত বিপদ, কত নাটক আর কত অনুভূতির জন্ম হবে। রাতটা ছিল অস্বাভাবিক শান্ত। চারিদিকে এক ধরনের অদৃশ্য চাপা উত্তেজনা, যেন গ্রামের বাতাসে কিছু একটা আসছে যা মানুষ দেখতে পারে না,
কিন্তু অনুভব করতে পারে দিনের ঘটনার পর কবিরাজ আসিম উদ্দিন নিজেও বুঝতে পারছিলেন পরিস্থিতি সাধারণ নয়। মেহেদি রাতে তার ঘরে আলো নিভিয়ে বিছানায় শুয়েছিল। দিনের রহস্যময় ঘটনা, বিশেষ করে জয়ী মেয়েটির অদ্ভুত ক্ষমতা তার মনে ঘুরে নাচছিল। মেয়েটির চোখ যেন গভীর কূপের মতো, যেখানে তাকালে নিজেরই প্রতিচ্ছবিতে হারিয়ে যেতে থাকে। ঠিক তখনই হালকা ঝড়ো বাতাসের মতো কিছু একটা তার ঘরের দরজা অল্প খুলে দেয়। মেয়েটি চমকে উঠে বলল, কে? উত্তর এলো না, শুধু পর্দাটা দুলে উঠল, যেন কেউ ভেতরে ঢুকলো। ধপ, কাঁথার উপর যেন হালকা কারোর ছায়া বসে পড়ল। এরপর এক মৃদু সুবাস, রজনীগন্ধার কেমন যেন ঠান্ডা ধোয়ার মতো গন্ধ। তারপর মেয়েটির সেই পরিচিত কণ্ঠ, ভয় পেও না, আমি। মেয়েদের স্তব্ধ। জুই ধীরে ধীরে অন্ধকারে যেন একটা রূপ তৈরি হলো। আলো নেই, তবুও তাকে দেখা যায়, যেন অন্ধকারই তার শরীরের চারপাশে চকচক করে আলো দিচ্ছে। জুই মৃদু হেসে বলল, আজ তোমার সাথে দেখা করতেই হলো, অনেক কিছু বলার আছে। মেয়েদের গলা শুকিয়ে গেল। তুমি মানুষ নও, ঠিক? জুই কিছুক্ষণ চুপ করে রইল। তার চুল বাতাসে দুলছিল, অথচ বাইরে বাতাসই নেই। তার চোখ দুটো এক মুহূর্তের জন্য হালকা নীল আলোয় জ্বলে উঠল। না, আমি পুরোপুরি মানুষ নই, কিন্তু মানুষকেও ঘৃণা করি না। তুমি তাহলে জিন? জুই হাসল। আমার মা ছিল মানুষের জাতি, আর বাবার দিকটা তুমি বুঝে গেছো। মেয়েদের বুক কেঁপে উঠল। অর্ধ মানব আর অর্ধেক জিন? সে আগে শুধু গল্পে শুনেছে এরকম কাহিনী। যে একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি আজ বনে যে জিনিস দেখলে তা তুমি দেখার কথা ছিল না। তোমাকে বাঁচাতে আমার কিছু করা লাগবে। মেহেদি ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কিসের থেকে বাঁচাতে? জয়ী তার দিকে তাকিয়ে বলল, জিনেদের দুই জাত আছে, নুরিদের বংশ আর শায়াবানের বংশ। আমি নুরি বংশের মেয়ে, কিন্তু বনটার গভীরে যাদের দেখলে তারা শায়াবানের। তারা মানুষকে পছন্দ করে না। তুমি তাদের এলাকা দেখেছ, এখন তারা তোমাকে নজর রেখেছে। মেহেদির পিঠে ঠান্ডা ঘাম। আমার বাবা মা, তার কি বিপদে? জুই মাথা নেড়ে বলল, তোমার পরিবার এখনো নিরাপদ, কিন্তু তুমি যতক্ষণ কাছে আছো বিপদ তোমাদের দিকে ধীরে ধীরে এগোবে। মেহেদি কাঁপা কণ্ঠে বলল, তাহলে তুমি কি চাও? জুই একটু লজ্জা পেল, তবে স্থির গলায় বলল, তোমাকে রক্ষা করতে হলে আমাকে কাছে থাকতে হবে, কারণ শাইবান বংশ আমাকে ভয় পায় না, কিন্তু আমাকে আঘাত করতে চাইলে তারা নিয়ম ভেঙে ফেলে। আর আমি তোমাকে আমার সুরক্ষার নিচে রাখলে তারা সরাসরি কিছু করতে পারবে না। মেয়েদের ভেতরে সেই থেকেই যেন হঠাৎ সাহস জন্মালো। তুমি কি এই জন্য এসেছ? শুধু সুরক্ষার জন্য? জুয়ের চোখে অন্য আলো দেখল। এই আলো ভয় নয়, স্নেহের মতো, কিংবা তারও বেশি কিছু। না, মেয়েদের আরেকটা কারণ আছে। কি কারণ? জুই তার নরম হাতে মেহেদির হাত ধরল। তার হাতে মানুষের উষ্ণতা নেই, আবার বরফের মতো ঠান্ডাও নয়, তবে অদ্ভুত একটা শান্তি আছে। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম আমি বুঝি তুমি আমাকে ডাক দিয়েছিলে। মেহেদি হতবাক, আমি ডাক দিয়েছি? জুই বলল, মানুষের মনের অশান্তি খুব শক্তিশালী একটা তরঙ্গ। তোমার অসহায়ত্ব, তোমার ইচ্ছা, তোমার স্বপ্ন, তোমার চোখে আমি এমনই একজন জিনিস দেখেছি যা আমাদের জাতি মানুষের চোখে খুব কমই দেখে। সেটা হলো পরিষ্কার সত্যতা। মেহেদি চুপ, শুধু তার বুক ধুকধুক করছে। জুই ফিসফিস করে বলল, তোমাকে আমি পছন্দ করি, এই কারণেই তোমাকে রক্ষা করব। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ জুই চমকে উঠে বলল, ওরা আসছে। কে? শয়তানের 3 জন গুপ্তচর। তারা বুঝে গেছে আমি তোমার কাছে এসেছি। মেহেদি উঠে বসতে জুই তার মুখ ঢেকে দিল। চুপ, চোখ বন্ধ করো, যতক্ষণ আমি বলছি না চোখ খুলবে না। মুহূর্তের মধ্যে ঘর জুড়ে কালো ছায়া নেমে এলো। দূরে শোনা গেল তীক্ষ্ণ শিরশির শব্দ, যেন সাপের মতো ফোঁস। জুই গর্জে উঠল, তোমার সীমানা ভাঙলে, ছেলেটির ক্ষতি করতে চাইলে নুরি বংশের নিয়ম ভুলে যেও না। সাইবানদের ভয়াবহ হাসি শোনা গেল। মেয়ে মানুষকে রক্ষা করতে গিয়ে নিজেকে মেরে ফেলবি? যে উত্তর দিল না। মনে হলো তার শরীর থেকে হঠাৎ আলো বের হলো, এত উজ্জ্বল যেন সূর্যের টুকরো। ছায়াগুলো চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। ঘর নিস্তব্ধ। জুই নিঃশ্বাস ফেলল। এটা সাময়িক, ওরা আবার আসবে, তুমি প্রস্তুত হও। মেহেদি আস্তে জিজ্ঞাসা করল, তুমি কি আমার পাশে থাকবে? জুই হাসল, যতদিন তুমি আমাকে ভয় না পাও। তারপর হঠাৎই হাওয়ার মতো মিলিয়ে গেল।
ঘর আবার অন্ধকারে ডুবে গেল, কিন্তু মেয়েদের বুকের ভেতর আলো আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠল। সকালে আলো উঠতেই মেহেদির বাড়ির পরিবেশ অস্বাভাবিক নীরব হয়ে গেল। রাতে যা ঘটেছে, সেই ভয়, সেই চিৎকার, সে অদ্ভুত আলো, সব যেন তার মাথার ভেতরে ঘুরছে। মেহেদির মা বারবার ছেলের মুখের দিকে তাকাচ্ছিলেন। তো শরীরটা খারাপ লাগছে নাকি রে? চোখ দুটো অমন লাল কেন? মেহেদি হাসি চেপে বলল, ঘুম হয়নি মা, একটু ক্লান্ত। কিন্তু মা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না, কারণ ছেলের মুখে এমন এক ধরনের ভয় লুকানো যা মানুষ বুঝতে পারে না, শুধু মাই পারে। কিছুক্ষণ পর গ্রামের হুজুর আবুল কালাম এসে হাজির। তিনি এলাকার সবচেয়ে অভিজ্ঞ রুকাইয়ার হুজুর। তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি দেখলে ভালো মানুষও বুক কাঁপে। হুজুর বসেই বললেন, গত রাতে তোমার বাড়ির আকাশের ওপর দিয়ে কালো ছায়া গেছে। মেহেদি চমকে উঠল। মা ভয়ে কাঁপা গলায় বললেন, হুজুর আমরা তো কিছুই দেখি নাই। হুজুর বললেন, সবাই দেখতে পায় না, সাইবান বংশের ছায়া ওটা, তারা সাধারণ মানুষের সামনে আসে না। কিন্তু তারা কিছু খুঁজছিল বা কাউকে। মেয়েদের হৃৎপিণ্ডের ধরপড় বেড়ে গেল। হুজুর তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুই কি কোনো অদ্ভুত কিছু দেখেছিস? সত্য করে বল। মেয়েদের দ্বিধায় পড়ে গেল। জুই তাকে বলেছিল সবকিছু কাউকে না বলতে, কিন্তু হুজুরের সামনে মনে হচ্ছিল সত্য না বলে থাকা কঠিন। মুহূর্তে হুজুরের দৃষ্টি আরও গাঢ় হলো। ছেলেটার গায়ে অন্য জগতের গন্ধ আছে। সে কোথাও দাঁড়িয়েছিল যেখানে মানুষের দাঁড়ানোর কথা নয়। মেয়েদের বুক কেঁপে উঠল। হুজুর শান্ত স্বরে বললেন, বোনটার ভেতরে গেছো? মেহেদি মুখ নামিয়ে বলল, যে গিয়েছিলাম। মা আও করে ওঠেন, ওই বনে তুই গিয়েছিলি? সবাই তো ভয় পায়। হুজুর হাত তুলে শান্ত করলেন, ওর ভয়ের কারণ আছে। সাইবানের বংশ মানুষ হলে সরাসরি ক্ষতি করতে পারত, কিন্তু ওর সঙ্গে কিছু একটা আছে, কোনো সুরক্ষা। মেয়েদের মনে পড়ল যে বলেছিল, যতক্ষণ তুমি আমাকে ভয় না পাও আমি তোমাকে রক্ষা করব। হুজুর কথাটা যেন অনুভব করে বললেন, ছেলেটাকে কেউ পাহারা দিচ্ছে, কিন্তু সে কেউটা মানুষ নয়। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। হুজুর আবার বললেন, ছেলে তুই কি কারোর সঙ্গে কথা বলছিস? কেউ কি সন্ধ্যা বা রাতে আসে? মেহেদি এক মুহূর্ত চোখ বন্ধ করল। মায়ের উদ্বিগ্ন মুখ, হুজুরের তীক্ষ্ণ দৃষ্টি আর জুয়ের গভীর চোখ তাকে স্মরণ করিয়ে দিল। এটা শুধু তার বিষয় নয়, তার পরিবারের নিরাপত্তারও প্রশ্ন। সে ধীরে বলল, একটা মেয়ে আসে, কিন্তু সে মানুষ না। মা ভয় পেয়ে পিছিয়ে গেলেন। হুজুর গভীর নিঃশ্বাস ছাড়লেন। তার নাম জুই। হুজুরের ভ্রু কুঁচকে উঠল। নুরি বংশের মেয়ে? মেয়েদি বিস্ময় তাকালো। আপনি জানেন? হুজুর গম্ভীর গলায় বললেন, নুরি বংশের জিনেরা মানুষের ক্ষতি করে না, বরং মানুষের প্রেমে পড়ে সহজেই। তাদের রক্ত আলো থাকে। সাইবানের অন্ধকার বংশ তাদের শত্রু। নুরিরা মানুষকে রক্ষা করে, আর সাইবানরা মানুষকে ভয় দেখায়, ব্যবহার করে, বন্দি করে। মেহেদি কণ্ঠ কাঁপল। তাহলে জুই সত্যি আমাকে রক্ষা করেছে? হুজুর বলেন, হ্যাঁ, তবে তার আসা যাওয়া সাইবানদের নজরে পড়েছে, তাই তারা আরও আক্রমণাত্মক হবে। মা কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ছেলেকে বাঁচান হুজুর। হুজুর বললেন, আমি একা পারবো না। নুরি বংশের মেয়েটিকে আমার দরবারে আনতে হবে। সে যদি তোমাকে সুরক্ষার পথ দেখায়, তবেই সাইবানরা তোমার উপর হামলা করতে পারবে না। মেহেদি চমকে উঠল। জুই কি আসবে এখানে? হুজুর বললেন, সে আসবে যদি তোমাকে সত্যি ভালোবাসে, কারণ শুধু ভয় বা দায়িত্ব দিয়ে কেউ নিজের বংশকে বিপদে ফেলে না। কথাটা বলে মেয়েদের বুকের ভিতর কেমন যেন আলো জ্বলে উঠল। তাহলে যে সত্যি তাকে ভালোবাসে। হুজুর কথা শেষ করে দরজা দিকে এগিয়ে গেলেন। আজ রাতে ওকে ডেকে আনো, যেভাবেই হোক, কারণ কালকের ভিতরে ব্যবস্থা না নিলে সাইবানদের ছায়া তোমার ঘরই ঢুকে পড়বে। মেহেদি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মা ফিসফিস করে বললেন, মেহেদি, ওই মেয়েটা আসবে তো? মেহেদি ধীরে ধীরে বলল, আমি জানি না মা, কিন্তু আশা আছে। রাত নামলে বনটার দিকে থেকে হালকা নীল আলো দেখা গেল। মেহেদির মনে হলো জুই আসছে, কিন্তু হুজুরের নির্দেশ অনুযায়ী তাকে আজ একটা সিদ্ধান্ত নিতে হবে। দরজার সামনে দাঁড়িয়ে এসে অপেক্ষা করল। দূরে বাতাস বইছে, আর অন্ধকার থেকে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ, মেহেদি, তুমি আমাকে ডাকছো? রাতের আকাশটা অদ্ভুত অস্থির ছিল। মেহেদির বাড়ির চারিদিকে যেন অন্ধকার একটু বেশি ঘন হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের সবাই ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে, কিন্তু মেহেদির চোখে ঘুম নেই। হুজুরের কথা বুকের মধ্যে কেউ ঢেউ তুলছিল। আজ রাতেই ওই মেয়েটিকে ডেকে আনো, সত্য জানতে হবে।
মেহেদী জানালার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ বাতাসের হালকা ঝাপটায় তার শরীর শিহরিত হয়ে উঠল। অন্ধকারের দিক থেকে ভেসে এলো মৃদু শব্দ, পাতা দুলে ওঠার মতো। তারপর পরিচিত সেই কণ্ঠ, মেহেদী, তুমি আমাকে ডাকছো? মেহেদী ঘুরে তাকালে দেখল জুই তার সামনে দাঁড়িয়ে। আজ তার চোখে আলো কিছুটা কম, মুখেও ক্লান্তির ছাপ। জুই, তুমি ঠিক আছো তো? জুই হাসলো, কিন্তু সে হাসি আগের মতো উজ্জ্বল নয়। সাহেবানরা আমাকে অনুসরণ করছিল, তোমার কাছে পৌঁছাতে কষ্ট হলো। মেহেদী গভীর শ্বাস নিল। জুই, তোমাকে কিছু বলতে হবে। জুই এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। তোমার ভয় পাচ্ছি মেহেদী? তোমার চোখে এমন প্রশ্ন যা আজকে আগে দেখিনি কখনো। জুই, তুমি কি আমাকে সত্যি রক্ষা করতে পারবে? মুহূর্তেই জুইয়ের চোখ ঝিলমিল করে উঠল। তুমি কেন এমন প্রশ্ন করছো? মেহেদী নিচু স্বরে বলল, হুজুর বলেছেন যদি তুমি আমাকে রক্ষা করতে চাও তাহলে তোমাকে তার কাছে যেতে হবে। তিনি তোমার কাছে থেকে সুরক্ষার শপথ নিতে চান। এই কথা শুনতেই জুই স্তব্ধ হয়ে গেল। তার শরীরের চারপাশে হালকা কুয়াশা আর একটু গাঢ় হলো। মানুষের হুজুর আমার উপর শপথ চাইছে? মেহেদী ধীরে বলল, তিনি বলেছেন তোমাকে বিশ্বাস করতে হলে এটা দরকার। জুই মাথা নিচু করল। তার কণ্ঠে কেমন যেন ব্যথা। তুমি আমাকে বিশ্বাস করো না মেহেদী? মেহেদী এক ধাপ কাছে গেল। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমার পরিবার বিপদে। আমি চাই তুমি নিরাপদে থাকো, আমরাও থাকি। জুই চোখ তুলে তাকালো। তার চোখে নীল আলো লুকিয়ে থাকা কান্নার মতো লাগছিল। তোমরা মানুষ সবসময় প্রমাণ চাও। আমরা যা করি, যা দিই তা তোমাদের কাছে যথেষ্ট হয় না। মেহেদী বলল, আমি তোমাকে সন্দেহ করতে চাই না, কিন্তু সাইবানরা আমার উপর হামলা করতে পারে। তোমার কাছে রাখলে তারা বাধা পাবে, এটা তুমি নিজেই বলেছিলে। জুই চুপ। তার চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সে বলল, আমি হুজুরের কাছে যেতে পারি, কিন্তু এতে আমার বংশকে ঝুঁকিতে ফেলতে হবে। সাহেবানরা যদি জেনে যায় আমি মানবের সামনে শপথ নিচ্ছি, তবে তারা আমার উপর আক্রমণ করবে, এমনকি আমাকে বন্দি করতেও পারবে। মেহেদী হতবাক। তুমি বিপদে পড়বে? জুই মাথা নাড়ল। নুরি বংশ মানুষকে ভালোবাসে, কিন্তু তাদের নিয়ম কঠিন। আমরা মানুষের সামনে পুরো শক্তি দেখাতে পারি না, আর সাইবানরা সুযোগ খুঁজছে আমাকে ফাঁদে ফেলতে। মেহেদীর মুখ শুকিয়ে গেল। সে কাঁপা স্বরে বলল, তাহলে তুমি যাবে না? জুই কয়েক মুহূর্ত নীরব রইল। তারপর ধীরে ধীরে মেহেদীর হাত ধরল। মেহেদী, তুমি যদি সত্যি আমাকে চাও, যদি আমার উপর ভরসা থাকে, তাহলে আমাকে মানুষের সামনে পরীক্ষা দিতে হবে। আমি তোমার হুজুর কাছে যাব। মেহেদীর শ্বাস বন্ধ হয়ে এলো। সত্যি? জুই মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ তুমি প্রথম মানুষ যাকে আমি ভয় পাই না, আর প্রথম মানুষ যার জন্য আমার হৃদয় দুর্বল হয়ে যায়। এই কথাটা বলার সময় জুইয়ের গল হালকা নীল আলোয় জ্বলে উঠল। এমনটা সাধারণত জিনদের ক্ষেত্রে ঘটে না। এটা যারা মানুষকে সত্যি হৃদয়ের গভীর থেকে পছন্দ করে তাদের কাছে দেখা যায়। মেহেদীর বুক কেঁপে উঠল। তাহলে চলো হুজুরের কাছে যাই। জুই এক মুহূর্ত তার হাত শক্ত করে ধরল। এখনই? হুজুর অপেক্ষা আছেন। জুই চারিদিকে তাকালো। ঠিক আছে, কিন্তু সাবধানে চলবে, শয়তানরা এই পথে নজর রাখছে। দুইজন চুপচাপ গ্রামের প্রান্তের ছোট কাঁচা রাস্তা ধরে এগোতে লাগলো। চাঁদের আলোয় তাদের ছায়া লম্বা হয়ে পড়ছিল। হুজুরের সামনের ঘরে পৌঁছাতেই তারা দুজন অনুভব করলো আশেপাশে বাতাস ভারী হয়ে আছে। হুজুর দরজা খুলে দাঁড়ালেন। তার চোখ দুটো জুইয়ের দিকে স্থির হয়ে গেল। তুই এসেছিস, নুরি বংশের মেয়ে? জুই হালকা নত হলো। আমি শপথ দিতে এসেছি। হুজুর বললেন, শপথ দেওয়ার আগে তোমাকে সত্যিকারের আলো পরীক্ষা পার করতে হবে। প্রস্তুত? মেহেদী জুইয়ের হাত শক্ত করে ধরল। যে বলল, আমি প্রস্তুত, কারণ আজ আমি শুধু তার জন্য এসেছি। হুজুর দরজা খুলে বললেন, তাহলে ভেতরে এসো, সত্য আজ প্রকাশ পাবে। হুজুরের ঘরে পা রাখতেই মনে হলো যেন অন্য কোনো মাত্রায় ঢুকে পড়েছে ঘরে তারা। ঘরের চার কোণে দপদপ করে চলছে চারটি মাটির প্রদীপ। আলো খুব কম, কিন্তু অনুভূতি গা শিউরে ওঠার মতো। মেহেদীর হাতটা এখনো জুইয়ের হাতে। সে অনুভব করলো মেহেদী একটু কাঁপছে। জুই মমতার সাথে ফিসফিস করে বলল, ভয় পেও না, তুমি আমার কাছে নিরাপদ। হুজুর তাদের দুজনকে মাঝখানে দাঁড় করালেন। তার মুখের গাম্ভীর্য আরো গভীর হয়ে উঠল। নুরি বংশ অনেক শক্তিশালী, কিন্তু সাইবানেরা ধূর্ত। আমি নিশ্চিত হতে চাই তুমি সত্যি এই ছেলেকে রক্ষা করতে এসছো কিনা, মানুষকে ব্যবহার করতে আসনি তো। জুই শান্ত স্বরে বলল, আমি কখনো কাউকে ব্যবহার করি না, বিশেষ করে তাকে। হুজুর বললেন, তাহলে আলোর পরীক্ষা দাও।
ঘরের মাঝখানে হুজুর একটা ছোট তামার বাটি রাখলেন। তার ভেতরে ছিল কিছু সাদা গুঁড়ার পানির মতো একটি স্বচ্ছ তরল। তিনি ধীরে ধীরে কিছু দোয়া পড়তে শুরু করলেন। কয়েক সেকেন্ডের মধ্যে বাটির ভেতর থেকে হালকা নীল রঙের ধোঁয়া বের হতে লাগলো। মেহেদী বিস্ময় দেখছিল, এই ধোঁয়া সাধারণ ধোঁয়া নয়, এটি মাটিতে পড়লেই আলো ছড়িয়ে দেয়। হুজুর বললেন, এই ধোঁয়ার ভেতর দিয়ে নুরি বংশের কেউ গেলে সে নিজের প্রকৃত রূপ ধরা দেয়। তার মন পরিষ্কার হলে আলো হবে, আর যদি উদ্দেশ্য মন্দ হয় তবে ছায়ায় পরিণত হবে। মেহেদির বুক কেঁপে উঠল। যে এগিয়ে এলো, আমি প্রস্তুত। হুজুর মাথা নেড়েই হাত তুললেন, তাহলে ধোঁয়ার ভেতরে দিয়ে হাঁটো। জুই একবার মেহেদির দিকে তাকালো। তার চোখে ভয় নেই, আছে শুধু কোমলতা। মেহেদি ফিসফিস করে বলল, জুই, যদি তোমার কিছু হয়। জুই হালকা হাসলো, আমার কিছু হবে না, কারণ আমি তোমার জন্য সত্য নিয়ে এসেছি। এই বলে সে ধোঁয়ার ভেতরে পা রাখল। মুহূর্তেই ঘরের বাতাস বদলে গেল। হালকা ঝড়ো শব্দ, চারপাশে নীলচে কুয়াশা, আর তার মধ্যে দাঁড়িয়ে জুই। তার চুল বাতাসে উঠতে লাগলো। তার শরীরের চারদিক থেকে সাদা আলোর লতা বের হচ্ছে, যেন আকাশ থেকে নামছে আলো। হুজুর বিস্মিত হয়ে বললেন, সুবহানাল্লাহ। ধোঁয়া সম্পূর্ণ জুইকে ঘিরে ধরল। এক মুহূর্তের জন্য মনে হলো তাকে দেখা যাচ্ছে না। মেহেদির হৃৎপিণ্ড থেমে যাবে যেন। সে সামনে এগোতেই হুজুর তাকে আটকে দিলেন। ছুঁইস না, পরীক্ষা নষ্ট হয়ে যাবে। মেহেদি স্থির হয়ে দাঁড়ায়, তার চোখ শুধু জুইয়ের দিকে। তার ভিতরে একটাই ভয়, যদি জুই মিলিয়ে যায়, যদি কিছু হয়ে যায়। হঠাৎ ধোঁয়ার ভেতর থেকে শক্তিশালী সাদা আলো বের হলো। পুরো ঘর আলোকিত হয়ে গেল। মেহেদি চোখ ঢেকে ফেলল। আলো কমে এলে দেখা গেল জুই ঠিক মাঝখানে দাঁড়িয়ে, আর তার শরীর থেকে বের হচ্ছে সাদা নীল আলো। তার পায়ের নিচে ছায়ার বদলে আলো জমেছে। তার চোখে অদ্ভুত শান্তি। হুজুর অবাক হয়ে বললেন, এটি নুরি বংশের সবচেয়ে পবিত্র আলো। সে সত্যিই তোমাকে রক্ষা করতে এসেছে, কোনো মন্দ ইচ্ছা নেই। মেহেদির গলা কেঁপে উঠল। জুই। জুই ধীরে ধীরে মেহেদির দিকে এগিয়ে এলো। তার চোখে আনন্দ আর একটু ক্লান্তিরও মিশ্র রং। সে মেহেদির হাত ধরে বলল, দেখলে, তোমার জন্য আমি সত্যিকারের রূপ দেখলাম। এই আলো শুধুই তাদের জন্য আসে যাদের কাছে আমার মন সত্য। মেহেদির স্বপ্নের মতো তাকিয়ে রইল। তার হাতের ভেতরে জুইয়ের হাতে যেন হালকা উষ্ণতা ফিরে এসেছে। হুজুর বললেন, তোমরা এখন নিরাপদ নও। সাইবান বংশে এবং আলোর উপস্থিতি টের পেয়ে যাবে। তারা এখন আরও আক্রমণাত্মক হবে। জুই মাথা নেড়ে বলল, আমি জানি ওরা এখনই আসতে পারে। হুজুর মুখ গম্ভীর হয়ে গেল। তাহলে দ্রুত পরীক্ষা নিতে হবে। আমি ছেলেটাকে তাবিজ দেব, আর তুমি ওর উপর পাহারা দিয়ে রাখতে হবে। যে বলে, আমি আজকে রাত থেকে পাহারা দেব। মেহেদি বলল, জুই, তুমি কি এই রাতটা আমার সাথে থাকবে? যে একটু লাজুকভাবে আসলো। তার চোখের নিচে আলো নেচে উঠল। আমি তোমার পাশে থাকবো যতক্ষণ তুমি আমাকে দূরে না ঠেলো। হুজুর বললেন, তাহলে আজ থেকে তার জীবন তোমার হাতে। জুই মেহেদির হাত শক্ত করে ধরল। আমি প্রতিশ্রুতি দিলাম, কে তোমাকে ছুতে পারবে না। ঠিক তখনই হঠাৎ ঘরের বাইরে এসে ভেসে এলো শীতল কণ্ঠস্বর। তাহলে শুরু হলো খেলা। নুরির মেয়ে। জুই চোখ মুখ কঠিন হয়ে বলল, ওরা এসেছে। অন্ধকারের ছায়া ধীরে ধীরে দরজার কাছে জমতে লাগলো। রাত তখন গভীর। চারপাশে অদ্ভুত নীরবতা, যেন পুরো জঙ্গল ঘুমিয়ে আছে। রাফি আর লাইলা একসাথে বসে আছে পুরনো শিকড়ওয়ালা বট গাছের নিচে। দূরে নদীর পানি মৃদু শব্দে বইছে, ছলছল ছলছল। তার সাথে মিলেমিশে হালকা কুয়াশা আর ধোঁয়া চারপাশে ঘুরপাক খাচ্ছে। রাফি কিছুটা দ্বিধা নিয়ে বলল, লাইলা, তুমি হঠাৎ আমাকে তোমার জগতে নিয়ে এলে কেন? লাইলা একটু হেসে বলল, কিন্তু সেই হাসির পেছনে এক অজানা ব্যাখ্যা ছিল। কারণ তুমি এখন সত্যিটা জানার জন্য প্রস্তুত। রাফি বিস্মিত, সত্যি? কোন সত্যি? লাইলা রাফির হাত দুটো আলতো করে ধরে বলল, তুমি শুধু একজন সাধারণ মানুষ নও রাফি। তোমার ভেতরে এমন রক্ত বয়ে চলছে যা 100 বছর ধরে ঘুমিয়েছিল, আর সে রক্তই তোমাকে আমার কাছে টেনে এনেছে। রাফি হতবাক হয়ে যায়, মানে আমার মধ্যে কি আছে? আমি তো সাধারণ গ্রামের ছেলে। লাইলা একটু দূরে তাকিয়ে বলে, তোমার নানার বংশে একজন মানুষ ছিলেন যিনি একজন শক্তিশালী সাদা জিনের সাথে বন্ধুত্ব করেছিলেন। সে জিন তোমার নানা রক্তধারার একটি রক্তকারী শক্তি গিয়েছিল। তাই তোমাকে আমি প্রথম দেখার পরে অনুভব করেছি তুমি সাধারণ কেউ নয়। রাফি গভীর শ্বাস নেয়। তাহলে তুমি প্রথম দিনে বুঝেছিলে?
লায়লা মাথা নেড়ে সম্মতি জানায়, হ্যাঁ, সে কারণেই তোমাকে কেউ ক্ষতি করতে পারছে না। কিন্তু আজ আমি তোমাকে আরেকটা সত্যি বলবো, যেটা বলা আমার জন্য সবচেয়ে কঠিন। রাফি আতঙ্কিত গলায় বলল, কি সত্যি? লায়লার চোখ ধীরে ধীরে আকাশের চাঁদের আলোর রং বদলাতে থাকে, নীল থেকে ধূসর, ধূসর থেকে রূপালি। সে ধীরে বলল, আমি শুধু জিন বা পরী নই রাফি, আমি হলাম দুই জগতের সংমিশ্রণ, অর্ধেক জিন অর্ধেক পরী। রাফির মুখ শুকিয়ে যায়। তাহলে তুমি? লায়লা তার কথার মাঝে বলল, জিন জগৎ আমাকে গ্রহণ করেনি, আবার পরীরা আমাকে পুরোপুরি তাদের জগতে নেয়নি। আমি দুই জগতের মাঝখানে পড়েছিলাম একা। অনেকেই আমাকে ধাওয়া করেছে, কেউ চেয়েছে আমাকে দাস বানাতে, কেউ চেয়েছে আমার শক্তি ব্যবহার করতে, কিন্তু তুমি আমাকে প্রথমবার মানুষ হিসেবে দেখেছিলে, এই জন্যই আমি তোমার কাছে এসেছি। রাফির বুক কেঁপে ওঠে। আমি তোমাকে ভয় পাইনি লায়লা, বরং প্রথম দেখাতে মনে হয়েছিল তুমি অন্যরকম। তবে এটা কখনো ভাবিনি যে তুমি এত বড় সত্য লুকিয়ে রেখেছিলে। লায়লা দুঃখী হাসি হাসে। যদি সত্যিটা আগে বলতে গিয়ে তোমাকে হারাতে হতো। আমি চাইনি তুমি আমাকে ঘৃণা করো। রাফি তার দিকে একটু ঝুঁকে বলে, আমি তোমাকে ঘৃণা করতে পারবো না। তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমাকে ভালোবাসা শিখিয়েছ। তুমি যেই হও, যেমনই হও, আমি তোমাকে গ্রহণ করব। লায়লা চোখে জল টলমল করে ওঠে। সেই মুহূর্তে হঠাৎ গাছের ওপর থেকে তীব্র শব্দ। রাফি চমকে ওঠে। এটা কি? লায়লা শিউরে ওঠে। ওরা এসে গেছে। কে? লায়লা দাঁত চেপে বলে, জিন পর্ষদদের গুপ্তচররা আমাকে ধরে নেওয়ার জন্য এসেছে। আর কথা শেষ হতেই চারপাশে ঘন কালো ধোঁয়া ঘুরতে শুরু করে। গাছের ডালে ডালে ছায়ামূর্তি লাফাচ্ছে। বাতাস ঠান্ডা থেকে বরফের মতো হয়ে যায়। একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসে, লায়লা, তুমি নিষিদ্ধ মানব জগতে পা দিয়েছ, আমাদের সাথে চলো। রাফি তার সামনে দাঁড়িয়ে যায়। তুমি কাউকে লায়লাকে ছুতে দেবে না। একই সাথে আকাশ ফেটে গিয়ে সাদা আলো নেমে আসে। লায়লা বিস্মিত হয়ে ফিসফিস করে, এটা তোমার রক্তের শক্তি জেগে উঠেছে। কিন্তু জিন গুপ্তচররা আর সময় নষ্ট করে না। তারা ঝড়ের গতিতে রাফির দিকে ছুটে আসে। লায়লা চিৎকার করে, রাফি সাবধান! আলো আর অন্ধকারের সংঘর্ষে চারপাশ কেঁপে ওঠে। এই যুদ্ধে প্রথমবারের মতো রাফির আসল শক্তি প্রকাশ পেতে যাচ্ছে। চারিদিক যেন মুহূর্তে অস্থির হয়ে উত্তাল হয়ে উঠল। জিন পর্ষদের গুপ্তচররা বটগাছের শিকড়ের মতো কালো ছায়ায় রাফি ও লায়লাকে ঘিরে ফেলল। বাতাসে ধোয়া আর সঙ্গে সঙ্গে মিশে থাকা অদ্ভুত গন্ধ ঝরঝর করছে, যেন বরফে গলে গলে পড়ছে। একজন গুপ্তচর রক্ষক রুক্ষ কণ্ঠে বলল, লায়লা, তুমি মানব জগতে জাদু ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরি করেছ। পর্ষদ তোমাকে এখনই ফিরে চায়। লায়লা দাঁত চেপে বলল, আমি কাউকে ক্ষতি করিনি। মানব জগৎ আমাকে শান্তি দিয়েছে। তোমার কাছে ফিরে যাব না, তোমাদের কাছে। গুপ্তচররা অন্ধকারের মধ্যে সামনে এগিয়ে আসে। হঠাৎ একজন লাফিয়ে রাফির দিকে ঝাঁপিয়ে পড়ে। লায়লা চিৎকার করে, রাফি পিছিয়ে যাও। কিন্তু রাফি পিছায় না। তার হাতের ভেতরে যে সাদা আলোর ঝিলিক জমছিল তা মুহূর্তেই বিস্ফোরিত হলো। সাদা আলো যেন বোমার মতো বিস্ফোরিত হয়ে চারিদিকে ছড়িয়ে গেল। সে আলোতে গুপ্তচরটি কয়েক হাত পিছিয়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে। অন্ধকার ছায়াগুলো কেঁপে ওঠে। লায়লা হতবাক হয়ে তাকিয়ে থাকে। এটা তো তোমার পূর্বপুরুষের শক্তির জাগরণ। আমি ভাবিনি এত দ্রুত প্রকাশ পাবে। রাফি হতবাক। আমি কিছুই বুঝিনি। আমার হাতের ভেতরে কেন আগুনের মতো জ্বলে উঠল? লায়লা তাড়াতাড়ি আমার হাত ধরে বলে, এটা আগুন না, এটা নূর, সাদা জিনের শক্তি। তোমার রক্তের মধ্যে ঘুমিয়েছিল। বিপদের মুহূর্তে নিজে থেকেই জেগে ওঠে। আরও 3 জন গুপ্তচর ছায়ার মতো নেমে আসে। এভাবে শক্তি ব্যবহার করলে তোমার মৃত্যু নিশ্চিত। মানব, আমরা তোমার মতো দুর্বলদের দয়া করি না। রাফি দাঁত চেপে বলল, দুর্বল? আমি আমার মানুষকে রক্ষা করেছি, এর জন্য আমাকে মরতে হলে আপত্তি নেই। একটি ছায়া আলোর গতিতে তাকে আক্রমণ করতে আসে। রাফি চোখ বন্ধ করে ফেলে। তার ভেতরে যেন হাজার সাদা আলো একসাথে জ্বলে উঠল। তার চোখ খুলতেই লায়লা দেখতে পায় রাফির চোখ দুটো রূপালি হয়ে গেছে। পরক্ষণেই ফুস, একটা বিশাল সাদা বৃত্ত রাফিকে ঘিরে তৈরি হয়, ঠিক সুরক্ষা বলয়ের মতো। গুপ্তচরটি বৃত্তের ধাক্কায় পিছিয়ে যায়, যেন বজ্রঘাতে পড়েছে। লায়লা বিস্ময়ে ফিসফিস করে, রাফি, তুমি সত্যি দুই জগতের সংযোগকারী। তুমি ছাড়া কেউ এই শক্তি জাগাতে পারে না। গুপ্তচর এবার রেগে উন্মুক্ত হয়ে যায়।
এদের নেতা সামনে আসে আর তার চেহারার আংশিক দৃশ্যমান, চোখ দুটো রক্তলাল। সে গর্জে ওঠে, যদি প্রয়োজন হয় মানবটাকে মেরেই ফেলব। লাইলাকে উদ্ধার করতে আমরা যে কোনো সীমা ভাঙব। লাইলা রাফির সামনে দাঁড়িয়ে হাত ছাড়িয়ে দেয়, তার দিকে এক কদম এগোবে না। আমার প্রাণ থাকলে রাফিকে ছোঁয়া যাবে না। গুপ্তচরদের নেতা গর্জে ওঠে, তুমি একজন জিনপরির মিশ্রজাত, তোমার অস্তিত্বই আমাদের জগতে বেআইনি, আর তুমি মানবের সাথে প্রেম করছো, এটা পর্ষদ কখনো মেনে নেবে না। লাইলার চোখে ক্ষোভ জমে ওঠে, মানুষ কি তোমাদের শত্রু? মানবের হৃদয় কি এত তুচ্ছ? আমি কাউকে ক্ষতি করিনি, আমি শুধু ভালোবেসেছি। রাফি এবার হাত উঁচু করে দাঁড়ায়, তার থেকে নূরের আলো বের হয়ে আকাশের দিকে উঠে যায়। জঙ্গল কেঁপে ওঠে, বাতাস ঘূর্ণিঝড়ের মতো চলতে থাকে। নায়ক সদৃশ্য শক্তিকে রাফি চিৎকার করে, লাইলা আমার, তাকে নিয়ে কেউ যেতে পারবে না। তার শক্তি চারিদিকে ছড়িয়ে পড়তেই অন্ধকার ছায়াগুলোর কেঁপে কেঁপে পিছিয়ে যেতে শুরু করে। গুপ্তচরদের নেতা আরেকবার চেষ্টা করে, তুমি জিন জগতের বিরুদ্ধে যেতে চাও মানব, তোমার জীবন দিয়ে মূল্য দিতে হবে। ঠিক তখন আকাশের দিকে হঠাৎ সাদা আগুনের রেখা ভেঙে পড়ে। একটি কণ্ঠ ভেসে আসে, থামো। বাতাস স্তব্ধ হয়ে যায়, সব গুপ্তচর নুয়ে পড়ে। লাইলা কেঁপে ওঠে। পর্ষদের প্রধান বিচারক। একটি বিশাল রূপালী দরজা আকাশে ভেসে ওঠে। দরজা খুলে এক প্রাচীন শক্তিশালী সত্তা বেরিয়ে আসে, তার চোখে হাজার বছরের জ্ঞান। সে রাফির দিকে তাকায়, তোমাকে পরীক্ষা করতে হবে মানব। লাইলাকে পেতে হলে 3টি ধাপ পার হতে হবে, ব্যর্থ হলে তোমাদের প্রেম শেষ। রাফির বুক কেঁপে ওঠে। লাইলার মুখ সাদা, এটা তাদের সম্পর্কের প্রথম বড় পরীক্ষা। আকাশে ভাসমান সে রূপালী দরজার তার সামনে দাঁড়ানো মহান সত্তাটিকে দেখে চারপাশের জঙ্গল নিস্তব্ধ হয়ে গেল। বাতাস যেন থমকে দাঁড়ালো। লাইলা ধীরে ধীরে রাফির হাত চেপে ধরে ফিসফিস করে বলল, তিনি পর্ষদের প্রধান বিচারক আল হাকিম, তার সামনে জিনপরি কেউ মাথা উঁচু করে দাঁড়ায় না। রাফি বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। আল হাকিমের চোখ দুটো গভীর সমুদ্রের ছায়া ফেলে, কণ্ঠস্বর বর্জ্যের মতো, রাফি, মানবজাতির সন্তান, তুমি কি জানো তুমি যার জন্য লড়ছো সে 2 জগতে অবাঞ্ছিত। জিন জগৎ তাকে ভয় করে আর পরীরা তাকে অশুভ মনে করে, তবুও তুমি তাকে ভালোবাসো। রাফি একটু না কাঁপিয়ে বলল, হ্যাঁ, লাইলা যদি ভুল হয় তবে আমি সেই ভুলকে বুকে নিয়ে সারা জীবন হাঁটতে প্রস্তুত। লাইলার চোখ ভিজে ওঠে, কিন্তু বিচারকের মুখে কোনো আবেগ নেই। ভালো, কিন্তু ভালোবাসা কেবল কথা নয়, প্রমাণের বিষয়। লাইলাকে পেতে হলে তোমাকে 3টি পরীক্ষা পার করতে হবে। লাইলা ব্যাকুল হয়ে গিয়ে এলো। আল হাকিম, না, তাকে পরীক্ষায় ফেলে কোনো লাভ নেই, সে মানুষ, এই শক্তিগুলোর ভয়াবহতা তুমি জানো। বিচারক ঠান্ডা কণ্ঠে বলল, সে যদি সত্যি তোমাকে ভালোবাসে তাকে প্রমাণ করতেই হবে, এবং যদি ব্যর্থ হয় তুমি চিরদিনের জন্য আমাদের জগতে বন্দী থাকবে। লাইলার নিঃশ্বাস যেন আটকে গেল। না, রাফিকে নয়, আমাকে নাও। চুপ। বর্জ্যের মতো গজরে ওঠে আল হাকিম। রাফি আর সহ্য করতে পারে না, সে সামনে এসে বলে, আমি পরীক্ষা দেব, জীবন গেলেও দেব। লাইলাকে হারানোর চেয়ে মৃত্যুই ভালো। আকাশে বর্জ্যের মতো কম্পন ছড়িয়ে পড়ে। বিচারকের চোখে প্রথমবারের মতো বিস্ময়ের ঝলক দেখা যায়। মানুষ, তুমি মানুষ কিভাবে স্বাগত জানালে? যাকে ভালোবাসে সে মৃত্যুকেও ভয় পায় না। আল হাকিম 3 আঙুল আকাশের দিকে তুলতেই রূপালী আলো 3 ভাগে ভাগ হয়ে গেল। পরীক্ষা 1, নিজের ভয়কে জয় করা। প্রথম পরীক্ষায় তুমি প্রবেশ করবে ভয়ের গোলক ধাঁধায়, যেখানে নিজের গভীরতম ভয় নিজেকে আক্রমণ করবে। যদি ভয় তোমাকে গ্রাস করে তুমি মরে যাবে কিংবা পাগল হয়ে যাবে। রাফি গভীর শ্বাস নেয়। লাইলা ভয় পেয়ে তার হাত ধরে। তুমি পারবে না রাফি, তোমার মধ্যে এত বড় শক্তি নেই এখনো। রাফি তার চোখে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি আছো, এটাই যথেষ্ট। পরীক্ষা 2, সত্যর শপথ। বিচারক বলল, দ্বিতীয় পরীক্ষায় তুমি মুখোমুখি হবে নিজের হৃদয়ের। তুমি যাকে লুকিয়ে রেখেছ, যা বা যার কথা মিথ্যা বলেছ, সব কিছু প্রকাশ হবে। একটি মিথ্যা তোমাকে ধ্বংস করবে। লাইলা কোমল গলায় বলল, রাফি, এই পরীক্ষা খুবই বিপজ্জনক, কারণ নিজের সত্যের মুখোমুখি হওয়া সবচেয়ে কষ্টের। রাফি মাথা নেড়ে বলল, আমি প্রস্তুত। পরীক্ষা 3, ভালোবাসার উৎসর্গ। বিচারকের চোখ কঠিন হয়ে ওঠে। শেষ পরীক্ষায় তোমাকে লাইলার জন্য এমন কিছু উৎসর্গ করতে হবে যা তোমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান, যা ছাড়া তোমার জীবন অন্ধকার হয়ে যাবে। লাইলা আতঙ্কিত, না, এই পরীক্ষা মানুষের জন্য নয়। বিচারক গম্ভীরভাবে বলল, এই 3 পরীক্ষা পারলেই তুমি লাইলাকে পাবে,
আর ব্যর্থ হলে লায়লা আমাদের জগতে চিরদিনের জন্য বন্দী থাকবে এবং তুমি তাকে ভুলে যাবে। রাফির চোখে বেদনা, দৃঢ়তা সব মিলেমিশে আগুন হয়ে ওঠে। সে গর্জে বলে, আমি সব পরীক্ষা দেব। লায়লাকে কোনো জগতেই আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আল হাকিম 3 বার হাত বাজালেন। টং 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 চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। হঠাৎ লায়লাকে অদৃশ্য শক্তি ঘিরে ফেলে। সে রাফির দিকে হাত বাড়িয়ে চিৎকার করে, রাফি, আমাকে ছেড়ে যেও না। রাফিও হাত বাড়ায়, লায়লা, আমি আসছি তোমার কাছে। ধোঁয়া সব গিলে ফেলল। পরক্ষণে রাফি নিজেকে দেখতে পেল এক বিশাল অন্ধকার জগতে, যেখানে একটিমাত্র দরজায় লেখা, ভয়ের গোলক ধাঁধা, পরীক্ষা 1। এখন শুরু তার জীবন মরণের যাত্রা। লায়লার জন্য, তাদের নিষিদ্ধ প্রেমের জন্য। অন্ধকারে দাঁড়িয়ে রাফির মনে হলো তার চারপাশে বাতাসও যেন তাকে গিলে খেতে চাইছে। একটি দরজা কালো লোহার তৈরি তার সামনে দাঁড়িয়ে আছে। দরজার উপরে আগুনের মতো লাল অক্ষরে লেখা, পরীক্ষা 1, ভয়ের গোলক ধাঁধা, এখানে তুমি তোমাকেই হারাতে পারো। রাফির বুক ধকপক করছে, কিন্তু সে থামে না। ঠিক ধীরে দরজাটা ঠেলে ভেতরে দেয়। ভেতরে ঢোকার সাথে সাথে দরজা নিজে থেকেই ঠাস করে বন্ধ হয়ে গেল। চারিদিকে অন্ধকার, শুধু মাটির নিচে হালকা স্পন্দন, শ্বাসের মতো হুসহুস। রাফির মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। হঠাৎ দূরে আলো জ্বলে ওঠে। সে আলোতে দেখা যায় একটি সরু রাস্তা, দুপাশে অসংখ্য দরজা। প্রতিটি দরজা আলাদা আলাদা ভয় লেখা। উধাও হয়ে যাওয়া, হারিয়ে ফেলা, বিশ্বাসঘাতকতা, মৃত্যু, একাকিত্ব, প্রিয়জনকে রক্ষা না করতে পারা। রাফি গভীর শ্বাস নেয়, নিজেকে বলে, লায়লার জন্য আমি সব কিছু মোকাবেলা করতে পারি। কিন্তু আগে সে কোনো এক দরজায় হাত রাখতেই চারিদিক দুলতে থাকে। অন্ধকার হঠাৎ রূপ নেয়। রাফি নিজের ঘরের মতো একটা দৃশ্য। সে নিজেকে দেখতে পায় ছোট বয়সে শক্ত করে মায়ের হাত ধরে আছে। তার মা অসুস্থ, দুর্বল হয়ে শুয়ে আছে খাটে। মায়ের কণ্ঠস্বর ভেসে আসে, রাফি, আমাকে ছেড়ে যাস না। এই দৃশ্য দেখে রাফির বুক ফেটে যায় ভেতরে ভেতরে। এটাই তার জীবনের প্রথম ভয়, প্রিয়জন হারিয়ে ফেলার ভয়। দৃশ্যটা এক ঝটকায় বদলে যায়। এবার সে দেখে লায়লা শূন্যে ঝুলছে, কালো শেকলে বাঁধা। তার চোখে অশ্রু, আর পিছনে দাঁড়িয়ে আছে কালো পোশাকধারী একটি ভূতুরে ছায়া। ছায়াটা বলে, তুমি তাকে রক্ষা করতে পারবে না। তুমি মানুষ, তোমার শক্তি নগণ্য, তোমার সামনে সবাই মরবে। রাফি দাঁত চেপে চিৎকার করে, চুপ, তাকে কেউ কিচ্ছু ছুঁতে পারবে না। সে চোখ বন্ধ করে শক্তি জড়ো করে। তার আদৌ কোনো শক্তি থাকবে কি? তার নূর কি এখানে জাগবে? সে জানে না। হঠাৎই লায়লার কণ্ঠ ভেসে আসে একদম দূর থেকে, রাফি, ভয় পেও না। ভয় যত শক্তিশালী, তুমি তত আলো জ্বালাও। রাফি চোখ খোলে। তার হাতের ভিতর আবার সাদা আলো জ্বলে ওঠে, হালকা কিন্তু শক্তিশালী। সে ছায়াটার দিকে হাত তোলে। আলো ছুটে যায় ধূমকেতুর মতো। ছায়াটা চিৎকার করে মিলিয়ে যায়। লায়লার বিভ্রমও ভেঙে যায়। অন্ধকার একটু পরিষ্কার হয়, রাস্তা আবার দৃশ্যমান। রাফি হাঁটু গেড়ে বসে পড়ে নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। এই পরীক্ষা শুধু বাইরের না, এটা নিজের আত্মার বিরুদ্ধে লড়াই। কিন্তু তখনই মনে পড়ে লায়লা তার হাত ধরে বলেছিল, তুমি না থাকলে আমি একা হয়ে যাব। এই স্মৃতি তাকে আবার শক্ত করে তোলে। সে উঠে দাঁড়ায়, আরও সামনে হাঁটে। হঠাৎ চারপাশে বাতাস কেঁপে ওঠে। একটা বড় দরজা খুলে যায়। দরজার উপরে লেখা, তোমার সবচেয়ে বড় ভয় মুখোমুখি হও। রাফির বুক শক্ত হয়ে আসে। সে দরজা পার হয়। তার সামনে দেখা যায় একটি বিশাল অন্ধকার কুণ্ডলী পাকিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে। এটাই রাফির গভীরতম ভয়, নিজেকে হারানো। অন্ধকারটি রাফির কণ্ঠে বলে ওঠে, আমি তুমি, তোমার দুর্বলতা, তোমার ভয়, তোমার ব্যথা সব আমার। লায়লাকে রক্ষা করতে পারবে না, আর যদি চেষ্টা করো তুমি নিজেই ধ্বংস হবে। রাফি এক চুলও পিছায় না। সে চিৎকার করে ওঠে, আমি ভয় না, আমি আলো। লায়লা আমার শক্তি। তার শরীর থেকে তীব্র নূর বেরিয়ে আসে, কালো কুণ্ডলীর দিকে ধেয়ে যায়। দুজনের সংঘর্ষে চারিদিকে কাঁপতে থাকে। জঙ্গল, আকাশ, বাতাস সব যেন ভেঙে পড়েছে। শেষ মুহূর্তে রাফি গর্জে ওঠে, লায়লার জন্য আমি সব ভয় জ্বালিয়ে দেব। এক বিস্ফোরণে অন্ধকারটি ছিটকে পড়ে, চিৎকার করে মিলিয়ে যায়। চোখ খুলতে রাফি নিজেকে একটি পরিষ্কার আলোকিত ঘরে পায়। একটি রূপালী চিহ্ন তার সামনে ভাসছে। একটি কণ্ঠ ভেসে আসে, পরীক্ষা 1 সম্পূর্ণ। রাফি মাটিতে বসে গভীর শ্বাস নেয়। তার চোখে ভয়ের বদলে দৃঢ়তা। এখন সে প্রস্তুত পরবর্তী পরীক্ষার জন্য।
সত্যর শপথ। ভয়ের গোলকদাতা থেকে বের হয়ে আসতেই চারপাশের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। রাফি দাঁড়িয়ে আছে এক বিশাল সাদা প্রাসাদের সামনে। প্রাসাদের দেয়ালগুলো কাচের মতো স্বচ্ছ, যেন ভেতরকার সব সত্য লুকিয়ে থাকলেও দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আকাশের মৃদু কণ্ঠস্বর ভেসে আসে, পরীক্ষা 2, সত্যর শপথ। সাথে সাথে প্রাসাদের দরজা নিজে থেকেই খুলে গেল। একটি আলোর পথ ভেতর দিকে এগিয়ে আছে। রাফি ধীরে ধীরে প্রবেশ করল। ভেতরে ঢুকে সে দেখতে পেল ঠিক মাঝখানে একটি গোলকার কক্ষ। মেঝেতে অদ্ভুত প্রতীক আঁকা, 2টি চোখ, একটি হৃদয় ভাঙা অর্ধেক, আর অর্ধেক একটা আগুনের শিখা। কক্ষের শেষে দাঁড়িয়ে আছে আল হাকিমের একটি ছায়ারূপ। রাফিকে দেখে সে বলল, তোমাকে আজ নিজের হৃদয়ের সত্যর সামনে দাঁড়াতে হবে মানব। এখানে অসত্যতা ছায়াও দেখতে পারে না, আর মিথ্যোচ্চারণ করলেই সাথে সাথে তোমার শক্তি ভেঙে যাবে। রাফি গম্ভীর স্বরে বলল, আমি মিথ্যা বলবো না। আল হাকিমের ছায়াটি বলল, এই কক্ষে তোমার স্মৃতিকে জীবন্ত করে তুলবে। সেসব তুমি কথা কখনো কাউকে বলনি। যেসব ব্যথা তুমি লুকিয়ে রেখেছ, সেসব সত্য তুমি ভয় পেয়ে দূরে ঠেলে দিয়েছ, সব সামনে দাঁড়িয়ে যাবে। এবং তুমি যদি পালাতে চাও, তুমি এখানেই আটকে যাবে চিরদিনের জন্য। রাফির বুকের ভেতর যেন একটা চাপা আতঙ্ক উঠল, কিন্তু সে নিজের মনকে শক্ত করল। হঠাৎ কক্ষের মাঝখানে মাটির প্রতীকগুলো আলোকিত হতে শুরু করলো। আলোর ভেতর থেকে ধীরে ধীরে একজন মানুষের রূপ ফুটে উঠল। রাফি চমকে উঠল, এটা তার বাবা। বাবা দাঁড়িয়ে আছে সেই পুরনো নীল পাঞ্জাবি পরে, সেই মুখ যা রাফি খুব ছোট থাকতে শেষবার দেখেছিল। রাফির চোখে জল ভরে ওঠে। বাবার মুখে কোনো হাসি নেই, তিনি শুধু বলেন, তো সবসময় ভেবেছিলাম আমি তোকে ফেলে চলে গেছি, এই সত্যি তোকে আজও দহন করে। রাফির গলা শুকিয়ে আসে। সে ফিসফিস করে বলে, হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে। আমার মনে হতো তুমি আমাকে ভালোবাসতে না। বাবার চোখে ব্যথা ফুটে ওঠে। সত্যিটা জানিস, আমি তোকে ছেড়ে যাইনি, আমাকে নিয়তি ছিনিয়ে নিয়েছে। জিনের আক্রমণে আমি অকালেই চলে গিয়েছিলাম। রাফি হাঁটুতে বসে পড়ে, আমি এটা জানতাম না। বাবার ছায়া ধীরে মিলিয়ে যায়। তারপরই আবার আরেকটি রূপ ফুটে ওঠে। এবার তার মা। মায়ের চোখ ভেজা, গলা কাঁপা। রাফি, তুই কি সত্যি আমাকে ক্ষমা করেছিস? আমি তোকে কখনোই যথেষ্ট সময় দিতে পারিনি। তোর ভয়, তোর ব্যথা আমি বুঝতে পারিনি। রাফি চোখ আবার জলে ভরে ওঠে। সে মায়ের দিকে হাত বাড়িয়ে বলে, মা, আমি কখনো রাগ করিনি, আমি তোমাকে ভালোবেসেছি সবসময়। মায়ের রূপ আলো হয়ে গেল, গলে যায়, চারপাশে অন্ধকার হয়ে যায়। তারপর আবার আলো ফেটে পড়ে। এবার সামনে দাঁড়িয়ে আছে লাইলা, কিন্তু সে সেই কোমল লাইলা নয়। তার চোখ তীব্র আগুন, চেহারা কঠিন। সে বলে, রাফি, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি আমি তোমার জীবনের শূন্যতা পূরণ করার জন্য আসা এক আশ্চর্য? তুমি কি আমার জিন পরি রূপটা মেনে নিতে পারবে সবসময়? রাফির গলা কেঁপে ওঠে। এটা সেই সত্য যার মুখোমুখি সে নিজেও কখনো হয়তো হয়নি। হয়তো গভীরে কোথাও একটা প্রশ্ন ছিল, সে কি সত্যি লায়লাকে ভালোবাসে, নাকি শুধু তার রহস্যময় জগতের প্রতি আকর্ষণ? লায়লা এগিয়ে এসে বলে, তোমার হৃদয় সত্য বলবে রাফি। যদি তুমি সত্য গ্রহণ করো, আমি তোমার হব চিরদিনের জন্য। যদি তুমি মিথ্যা বলো, তুমি আমাকে হারাবে চিরতরে। রাফি চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। তার হৃদয় কাঁপছে। এই সত্যটা তাকে ছিঁড়ে ফেলেছে ভেতর থেকে। সে চোখ খুলে লায়লার দিকে তাকায়, চোখে জল কিন্তু দৃঢ়তা। লায়লা, আমি তোমাকে রহস্য বলে ভালোবাসিনি। তোমার শক্তি, তোমার সৌন্দর্য, তোমার জাদু এসব নয়। আমি তোমাকে ভালোবেসেছি কারণ তুমি আমাকে একাকিত্ব থেকে টেনে তুলেছ। আমি তোমার সঙ্গ চেয়েছি, তোমার হৃদয় চেয়েছি। হ্যাঁ, আমি ভয় পেয়েছি কখনো কখনো, কিন্তু আজ আমি সত্যিটা বলছি। আমি তোমাকে চাই যেভাবে তুমি আছো, অর্ধেক জিন অর্ধেক পরি, সবকিছু নিয়ে। লায়লার চোখে জল গড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে হাসে, একটি উজ্জ্বল প্রশান্ত কোমল হাসি। চারপাশে আলো বিস্ফোরিত হয়, কণ্ঠস্বর ভেসে আসে, সত্য গ্রহণ করা হয়েছে। পরীক্ষা 2 সম্পূর্ণ। রাফির সামনে পথ খুলে যায়। এখন তাকে অপেক্ষা করছে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নিষ্ঠুর পরীক্ষা। পরীক্ষা 3, ভালোবাসার উৎসর্গ। এটি রাফির ভাগ্য পাল্টে দেবে, এবং লায়লারও। রাত তখন অনেক গভীর। চারপাশে এমন নীরবতা যেন কেউ শ্বাস নিলেও শব্দ হবে। আর সেই নীরবতার মাঝে আরাফাত দাঁড়িয়ে আছে পরিরাজ্য সীমানায়, এক অদ্ভুত ধোঁয়াটে নীল আলোয় ভাসমান বিশাল এক তরণের সামনে। মনে হচ্ছে তরণটা মানুষের চোখে নেই, শুধু বিশেষ শক্তিধর প্রাণীরাই দেখতে পায়। পরি রূপা তার হাত শক্ত করে ধরে আছে, কিন্তু তার হাত কাঁপছে। রূপা প্রথমবার এত উত্তেজিত দেখাচ্ছে না।
একটু পথ আসার পর সে বুঝতে পারছে সামনে যা আছে তা সাধারণ কোনো দরজা নয়, বরং পুরো জগতের ভাগ্য বদলে দেওয়ার দ্বার। আরাফাত, রূপা আসতে বলল, একবার ভেবে দেখো, এই দরজা পেরোলেই আর তোমার মানব জগৎ থাকবে না। আমার রাজ্য, আমার আইন এবং আমার শত্রুরা সব কিছু তোমার মোকাবেলা করতে হবে। আরাফাত গভীর শ্বাস নিল। তোমার জন্য আমি সব পারবো, সে বলল দৃঢ় চোখে। রূপে একটু লজ্জায় নিচে তাকালো, কিন্তু সেটা আরাফাত বুঝতে দিল না। হঠাৎ তরণের ভেতর থেকে কাঁপন শুরু হলো। আলো জ্বলে উঠে চারিদিকে ঘূর্ণিঝড়ের মতো ছড়িয়ে পড়ল। আরাফাত একটু ভয় পেল। রূপা তার হাত শক্ত করে ধরল। সব ঠিক আছে, আমি আছি তোমার সাথে। ঘূর্ণিঝড় থামতেই দুজন ঢুকলো তরণের ভেতর। মুহূর্তেই পুরো পৃথিবী ঘুরে গেল। মাটি নেই, আকাশ নেই, শুধু অনন্ত নীল আলো। তারপর সব মিলিয়ে গিয়ে দুজন দাঁড়ালো এক বিশাল রাজ্যর সামনে। সোনালী প্রাসাদ, রূপালী টাওয়ার, আর চারিদিকে নরম বাতাসে ভাসমান জাদুকণার মতো আলো। এটাই তোমাদের পুরী রাজ্য? আরাফাত বিস্ময় হয়ে বলল। রূপার মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর এখানে সব ঝড় শুরু হতে চলেছে। প্রাসাদের দরজা খুলতেই দুজন প্রহরী বেরিয়ে এলো। তাদের গায়ের বর্মা আলো ছড়াচ্ছে। একজন বলল, রাজকুমারী রূপাকে স্বাগতম, তবে মানবের আগমন এখানে নিষিদ্ধ। তাদের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। রূপে এগিয়ে গিয়ে কঠিন স্বরে বলল, সে আমার সঙ্গী, আমার অনুমতিতে এসেছে। যদিও তার কণ্ঠ শক্ত ছিল, কিন্তু নার্ভাসনেস লুকানো যাচ্ছিল না। প্রহরীরা দ্বিধায় পড়ে গেল। রাজদরবারে জানাতে হবে, একজন বলল, এবং দ্রুত ভেতরে দৌড় দিল। রূপা আরাফাতের দিকে তাকালো। এই মুহূর্তটা সবচেয়ে কঠিন। যদি রাজা রাজীব, আমার বাবা, তোমাকে মেনে না নেন তাহলে? আরাফাত জিজ্ঞাসা করল, তাহলে? রূপা চোখ বন্ধ করে ফিসফিস করল, তাহলে তোমাকে হয় বন্দি করব, নয়তো মৃত্যুদণ্ড। আরাফাতের হৃদয় যেন থেমে গেল, কিন্তু সে নিজেকে শক্ত করল। আমি তোমার জন্য এসেছি রূপা, যা হবে একসাথে সামলাবো। কিছুক্ষণ পর প্রহরীরা ফিরে এলো। রাজা আপনাদের ডেকেছেন। দুজনকে নিয়ে যাওয়া হলো প্রাসাদের ভেতরে, যেখানে দেয়ালগুলো জাদুকণায় ঝিকিমিকি করছে আর পথ জুড়ে হালকা ফুলের গন্ধ। দরবারে প্রবেশ করতে দেখা গেল সিংহাসনে বসে আছেন রাজা রাজীব। লম্বা সাদা পোশাক, চোখে শত বছরের বুদ্ধিমত্তার ছাপ। তার পাশে দাঁড়ানো আরেক পরিচিত মুখ, পরী সামিয়া। সে হাসছে, কিন্তু সে হাসিতে কিছু একটা অস্বাভাবিক ঠান্ডা ভাব আছে। রাজা কঠিন দৃষ্টিতে আরাফাতের দিকে তাকালেন। মানবজাতির কেউ কখনো পরিরাজ্য নিরাপদ নয়, তুমি কেন এসেছ? আরাফাত মাথা নিচু করে বলল, আমি রূপাকে রক্ষা করতে এসেছি মহারাজ। তাকে দুষ্টু জিন কামরান ধরে নিয়ে যেতে চাইছিল, আমি ওকে ছাড়াতে পারিনি। রাজা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, রূপা, তুমি কি এই মানবকে সত্যি বিশ্বাস করো? রূপা দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, সে আমাকে বাঁচিয়েছে, আর আমি তাকে ভালোবাসি। দরবারে মুহূর্তে শোরগোল শুরু হয়ে গেল। পরীরা নিজেদের মধ্যে ফিসফিস করছে। পরী রাজকুমারী মানুষের প্রেমে, এটা রাজ্য আইনের বিরুদ্ধে। কিন্তু রাজা হাত তুলে সবাইকে থামিয়ে দিলেন। যদি তুমি সত্যি রূপাকে রক্ষা করতে আসো, তাহলে তোমাকে শক্ত শপথ দিতে হবে। রূপা হতভম্ব হয়ে বলল, না, রক্ত শপথ খুবই বিপজ্জনক। একজন মানুষের শরীর সেটা সহ্য করতে পারে না। রাজা বললেন, এটাই নিয়ম। এই শপথে কেউ মিথ্যা বলতে পারে না। যদি সে সত্যি রূপাকে ভালোবাসে তাহলে বাঁচবে, আর যদি মিথ্যা হয় তার অস্তিত্বে মুছে যাবে। আরাফাত গভীর শ্বাস নিল। আমি প্রস্তুত। রাজা হাত বাড়িয়ে দিলেন। তার আঙ্গুলি থেকে নীল আগুন বের হলো। আগুনটা ধীরে ধীরে এগিয়ে এলো আরাফাতের দিকে। রূপা চিৎকার করে উঠল, আরাফাত না! কিন্তু আরাফাত চোখ বন্ধ করলো। আগুন তার বুকে স্পর্শ করল এবং পুরো রাজ্য কেঁপে উঠল। রাজকীয় দরবার এখনো কাঁপছে। রক্ত শপথের নীল শিখাটি আরাফাতের বুক ভেদ করে শরীরের ভেতর ঢুকে গেছে, আর তার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। পরিরাজ্যের বাতাসে অদ্ভুত ঝড় বইছে। মনে হচ্ছে পুরো রাজ্য তার ভাগ্য নির্ধারণ করতে অপেক্ষা করছে। রূপা কান্নায় ভেঙে পড়ল। বাবা, তাকে থামাও, ও মানুষ, ও শপথ সহ্য করতে পারবে না। রাজা রাজীব কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, যদি সে সত্যি তোমাকে ভালোবাসে তাহলে আগুন তাকে ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি তার ভালোবাসা ভুয়া হয়, তাহলে তার রাজ্য ধ্বংসের আগেই তাকে ধ্বংস করবে। আরাফাতের শরীর কাঁপছিল, তার বুকের ভিতর দিয়ে আলো ছুটছে। মনে হচ্ছে হাজারটা বজ্রপাত একসাথে নেমে এসেছে। কিন্তু সে দাঁড়িয়ে রইল, দুলতে দুলতে, তবু পড়ে গেল না। শপথের আগুন শরীরের ভিতরে যত গভীরে ঢুকছে, আরাফাতের স্মৃতিতে ভেসে উঠছে রূপার সাথে প্রথম দেখা, তার ভয়, তার হাসি এবং সেই একটি লাইন, তুমি কি আমাকে বিশ্বাস করো? সে তখন হাত ধরে রেখেছিল, এখনো রাখার প্রতিজ্ঞা করছে। হঠাৎ আগুন শান্ত হতে শুরু করলো।
নীল আলো আস্তে আস্তে ফিকে হয়ে উষ্ণ রঙে রূপ নিল। পুরো রাজ্য নিস্তব্ধ হয়ে গেল। আরাফাত চোখ খুলল, ক্লান্ত কিন্তু জীবিত। রাজ্য জুড়ে বিস্ময়ের ঢেউ ছড়িয়ে পড়ল। একজন প্রহরী ফিসফিস করল, একজন মানুষ রক্ত শপথ সহ্য করলো, এটা সম্ভব? রাজার সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। তার চোখে প্রথমবারের মতো মমতা দেখা গেল। তুমি সত্যি রূপাকে ভালোবাসো আরাফাত? রাজ্য কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। রূপা দৌড়ে এসে আরাফাতকে জড়িয়ে ধরল, অস্ফুট কণ্ঠে বলল, আমি জানতাম তুমি পারবে, কিন্তু শান্তির সময় বেশিক্ষণ স্থায়ী হলো না। দরবারের বাইরে হঠাৎ বিস্ফোরণ, ভয়ঙ্কর। পুরো প্রাসাদ কেঁপে উঠল। প্রহরীরা চিৎকার করে উঠল, দুঃসজ্জিন কামরান সে রাজ্যে ঢুকে পড়েছে। আকাশ কালো হয়ে গেল। ধোঁয়ার ভেতর থেকে কামরান বেরিয়ে এলো, চলন্ত চোখ, আগুনে মোড়া দেহ, আর তার কণ্ঠে গর্জন, আজই শেষ হবে তোমাদের রাজ্য। রূপা আমার, আর মানুষটা মরবে। আরাফাত সামনে দাঁড়ালো, তুমি তাকে ছুতেও পারবে না। কামরান হেসে উঠল, মানুষে আমাকে ঠেকাবে। এক লাফে আরাফাতের দিকে ঝাঁপিয়ে পড়ল। চারিদিকে আগুনে ভরে গেল। রূপা চিৎকার করল, আরাফাত সাবধান! কিন্তু ঠিক তখনই আরাফাতের শরীরে রক্ত শপথের আগুন আবার জ্বলে উঠল, এবার তার নিজের শক্তি হিসেবে। সে হাত তুলে দাঁড়ালো, আর নীল আগুনের ঢেউ ছুটে গেল কামরানের দিকে। কামরান আঘাত পেয়ে পিছিয়ে গেল, তার চোখে অবিশ্বাস। তার শরীরে পরিদের শক্তি কেন? কামরান গর্জে উঠল। রাজা বললেন, রক্ত শপথ তাকে বেছে নিয়েছে, সে এখন রাজ্য রক্ষক। কামরান আরেকবার আক্রমণ করলো, কিন্তু এবার আরাফাত তাকে থামিয়ে দিল। দুইজনের শক্তির সংঘর্ষে আকাশ ফেটে যাওয়ার মতো শব্দ হলো। আগুন ছড়িয়ে গেল চারিদিকে, কিন্তু শেষ পর্যন্ত আরাফাতের নীল আলো কামরানের আলো আগুনকে ভেদ করল। এক চিৎকারে কামরান ভেঙে পড়ল, তার দেহ ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে গেল। পরিরাজ্য রক্ষা পেল। সবাই নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল। রাজা ধীরে ধীরে বললেন, আরাফাত, আজ থেকে তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমাদের রাজ্যের অভিভাবক। রূপা হাসল, চোখে জল, কিন্তু সেটা আনন্দের। তাহলে আমরা একসাথে থাকতে পারবো? রাজা মাথা নেড়ে অনুমতি দিলেন। হ্যাঁ রূপা আমার কন্যা, আর তুমি তার যোগ্য সঙ্গী। আরাফাত রূপার হাত ধরে বলল, চলো এক নতুন জীবন শুরু করি, মানুষের পরীর পৃথিবী মিলিয়ে। রূপা মাথা এলিয়ে তার কাঁধে মাথা রাখল। আকাশে তখন আলো ঝলমল করছে, শান্তির আলো, ভালোবাসার আলো। সেদিন পরিরাজ্যে প্রথমবার এক মানবকে বরণ করল, আর রূপা প্রথমবার নিজের ভালোবাসাকে পেল স্থায়ী আশ্রয়। আরাফাত বলল, শেষ হলো না, আমাদের গল্প এখনই শুরু। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের আরও গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।